أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় 2020 সালে 2020 সালের 26 নং আইন মাদকদ্রব্য আইন সর্বপ্রথম প্রণীত হয় 2018 সালে 2018 সালে যখন এই আইনটা সৃষ্টি হয় তখন ছিল 63 নং আইন, আবার সংশোধন হয় 2020 সালে। 2020 সালে যখন সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা 1। ধারা 1-এ বলা আছে এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে। 2-এ বলা আছে 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে, অর্থাৎ এই আইন 27 ডিসেম্বর 2018 সালে কার্যকর হবে। ধারা 1-এর 2। ধারা 2-এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর 4 অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তু নয়, মানবদেহে আসক্তির বা নেশার সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু অথবা মাদকদ্রব্য বিশ্লেষণের পর যে বস্তু পাওয়া যায় যা মাদকদ্রব্যের ন্যায় শরীরে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। অ্যালকোহল। ধারা 2-এর 5 অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত সম্বলিত কোনো জৈব যৌগ। হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ, তরল পদার্থ। অ্যালকোহল হলো তরল পদার্থ যা মানবদেহে বা মানুষের শরীরে আসক্তির বা নেশার সৃষ্টি করে। তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-এর 5। ধারা 2-এর 4-এ অ্যালকালয়েড, ধারা 2-এর 5 অ্যালকোহল। ধারা 2-এর 24 বিয়ার। বিয়ার বলতে কি বোঝায়? মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত পানীয়কে বিয়ার বলা হয়। তাহলে বিয়ার বলতে কি বোঝায়? মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে, অর্থাৎ কোনো কারখানায় বা কোনো স্থাপনায় বা কোনো যন্ত্রপাতির মাধ্যমে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত, তার মানে বিয়ারে অ্যালকোহল আছে। কতটুকু অ্যালকোহল আছে? 0.5%। 0.5% অ্যালকোহল যুক্ত কোনো পানীয়কে বিয়ার বলে। ধারা 2-এর 24। ধারা 2-এর 25 ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি কি ব্রিওয়ারি কি বা ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি হলো কোনো বিয়ার উৎপাদনের বা বিয়ারের গুণগত মানসম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের স্থাপনা, কারখানা বা যন্ত্রপাতিকে ব্রিওয়ারি বলে। তাহলে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার বা বিয়ারের মতোই কোনো তরল পদার্থ প্রস্তুতের জন্য কোনো স্থাপনা, কোনো যন্ত্রপাতি বা কোনো কলকারখানা অথবা কোনো কেন্দ্রকে ব্রিওয়ারি বলে। ধারা 2-এর 25। ধারা 2-এর 29 মাদকদ্রব্য। ধারা 2-এর 29 হলো মাদকদ্রব্য।
আর ধারা 2-31 মাদকাসক্ত। তাহলে মাদকদ্রব্য বলতে কি বোঝায়? অত্র আইনের প্রথম তফসিলে, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুইটি তফসিল আছে। দুইটি তফসিলের প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত, মিশ্রিত বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। তাহলে মাদকদ্রব্য বলতে কি বোঝায়? অত্র আইনের প্রথম তফসিলে বর্ণিত যে কোনো মাদকদ্রব্য, যে কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য একীভূত, মিশ্রিত বা সংমিশ্রিত বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-31 মাদকাসক্ত বলতে কি বোঝায়? যে ব্যক্তি মাদক সেবন করে, যে ব্যক্তি মাদক ব্যবহার করে, বা যে ব্যক্তি মাদক ব্যবহারকারী বা যে ব্যক্তি মাদক সেবনকারী তাকেই মাদকাসক্ত বলে। মাদকাসক্ত হওয়ার ক্ষেত্রে তাকে অভ্যাস বশবর্তী হতে হবে, যে প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে বা ব্যবহার করে বা পান করে, এই সকল ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলা হয়। ধারা 2-31। ধারা 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ, অর্থাৎ অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন করা যাবে না। কোন ক্ষেত্রে? যদি লাইসেন্স পাস বা পারমিট না থাকে। ধারা 9-1 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এমন কোনো দ্রব্য বা উদ্ভিদ, এমন কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, অর্পণ গ্রহণ লেনদেন, যেমন পূর্বক প্রদর্শন, সেবন প্রয়োগ ব্যবহার বা কোনো প্রতিষ্ঠান স্থাপনা বা পরিচালনার লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-1। ধারা 9-1 যদি কখনো প্রশ্ন হয় যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন নিষিদ্ধ, কত ধারা নিষিদ্ধ, কত ধারা বিস্তারিত আলোচনা করুন, তখন ধারা 9, ধারা 9-এর 1, 2, 3 বিস্তারিত আলোচনা করলে হয়ে যাবে। যদি প্রশ্ন হয় যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন নিষিদ্ধ, বিস্তারিত আলোচনা করুন, ধারা 9। ধারা 9-এর আগে বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এমন কোনো দ্রব্য বা উদ্ভিদ। তাহলে ধারা 9-এর আগে বলা হয়েছে এমন কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, বহন, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ বা কোনো প্রতিষ্ঠান স্থাপন বা কোনো স্থাপনা পরিচালনা করা বা এই জাতীয় কোনো কিছু করার জন্য পারমিট, পাস বা লাইসেন্স ব্যতীত করা যাবে না। ধারা 9-1। ধারা 9-এর দ্বারা বলা হয়েছে কোনো মাদকদ্রব্যের উপাদান অথবা উপকরণ, কোনো মাদকদ্রব্যের উপাদান অথবা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হতে পারে এরূপ কোনো প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, বহন একই কথা। ধারা 9-এর একে বলা হয়েছে কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, আর ধারা 9-এর 2 বলা হয়েছে প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন। উদ্ভিদ কি করা হয়? উদ্ভিদ চাষাবাদ করা হয়, উদ্ভিদ চাষ করা হয়, কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ। আর ধারা 9-এর 2 বলা হয়েছে প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, ক্রয় বিক্রয়, সংরক্ষণ, আমদানি রপ্তানি, সেবন প্রয়োগ, গুদামজাতকরণ অথবা ব্যবহার বা কোনো প্রতিষ্ঠান স্থাপনা বা পরিচালনা করার ক্ষেত্রে লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-2। ধারা 9-3 উপধারা 1 ও 2 অনুসারে যা কিছুই থাকুক না কেন, কোনো ঔষধ শিল্পে বা শিল্পে ব্যবহার, কোনো চিকিৎসায় ব্যবহার বা কোনো বৈজ্ঞানিক গবেষণা কিংবা মহাজ পরিচালক কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কার্যক্রমের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট বা পাস নিয়ে মাদকদ্রব্য চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, স্থানান্তর, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ গ্রহণ, প্রেরণ, লেনদেন ইত্যাদি করা যাবে। তাহলে ধারা 9-3 বলা হয়েছে কি, এ সব কিছুই করা যাবে যদি
মহাপরিচালকের নিকট হতে, যদি মহাপরিচালকের নিকট হতে লাইসেন্স, পারমিট বা পাস থাকে সেক্ষেত্রে করা যাবে। যদি চিকিৎসায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে করা যাবে। বৈজ্ঞানিক কাজে যদি ব্যবহার করা হয় বা বৈজ্ঞানিক কাজে যদি এই মাদকদ্রব্য কাজে লাগে সেক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কোনো ওষুধ শিল্পে ব্যবহার করা যাবে, কোনো শিল্পে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে মাদকদ্রব্য ব্যবহার করা যাবে। ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স, পারমিট বা পাস থাকতে হবে, ধারা 9-3। তবে শর্ত থাকে যে ধারা 9-3-এ শর্ত থাকে যে ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যদি দলিল বা দস্তাবেজ সহ দলিল দস্তাবেজ সহ সরকারি দায়িত্ব পালনকালে এরূপ কোনো মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো বস্তু যদি থাকে এবং সেই বস্তু যদি সে নিজের কাছে রাখে, ক্রয় বিক্রয় করে, আমদানি রপ্তানি করে, বহন পরিবহন করে, এই জাতীয় কাজের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ 9 ধারার 1-এর আর 2-এর যে বিধান আছে যে লাইসেন্স, পারমিট, পাস লাগবে, পাস ছাড়া কোনো কিছুই করা যাবে না, কিন্তু 9-3-এর যে শর্ত আছে এই শর্ত মোতাবেক বলা হয়েছে সরকারি কাজের ক্ষেত্রে, সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি এরূপ কোনো মাদকদ্রব্য সঙ্গে নিয়ে চলাফেরা করে, বহন করে, পরিবহন করে, ক্রয় বিক্রয় করে, আমদানি রপ্তানি করে, এই ক্ষেত্রে 9 ধারার যে বিধান আছে এই বিধান প্রযোজ্য হবে না। ধারা 9-3-এর শর্ত। ধারা 10, ধারা 10, ধারা 9-4, ধারা 9-4 আছে, 4 আর 5। ধারা 9-4-এ বলা হয়েছে উপধারা 3 অনুসারে উৎপাদিত, প্রক্রিয়াজাত, আমদানিকৃত মাদকদ্রব্যের মোড়কের উপর এর কুফল সম্পর্কে অবশ্যই মুদ্রণ বা ছাপাঙ্কন করতে হবে। ধারা 9-4। অর্থাৎ মাদকদ্রব্য যদি কোনো ব্যক্তি খায় বা সেবন করে বা গ্রহণ করে তাহলে সে ব্যক্তি মৃত্যু করতে পারে বা ক্যান্সার হতে পারে বা অন্যান্য কোনো রোগ ব্যাধি হতে পারে, এই বিষয়ে সতর্কবাণী স্পষ্ট অক্ষরে মুদ্রণ বা ছাপাঙ্কন করতে হবে। যেমন বিড়ি সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হতে পারে, মারা যেতে পারেন, বিভিন্ন বিষয় যেমন সতর্কবাণী দেয়া থাকে, ঠিক সেম এরূপ মাদকদ্রব্যের উপর বা মাদকদ্রব্যের মোড়ক বা লেবেলের উপর অপব্যবহারের বিপদ সম্পর্কে সতর্কবাণী স্পষ্ট করে লিখে দিতে হবে। ধারা 9-4। ধারা 9-5-এ বলা হয়েছে যাত্রী পরিবহনে নিয়োজিত কোনো স্থলযান, জলযান অথবা কোনো আকাশযানে চিকিৎসার প্রয়োজনে ওষুধ হিসেবে নির্ধারিত পরিমাণ মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, সেবন বা ব্যবহার করা যাবে। ধারা 9-5। ধারা 10, অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। ধারা 9 পড়লাম অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। আর ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। ধারা 10-1, কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত ব্রিওয়ারি স্থাপন, অ্যালকোহল উৎপাদন, রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, স্থানান্তর, সংরক্ষণ, হস্তান্তর, দখল, সেবন, প্রয়োগ ও অ্যালকোহল জাতীয় ওষুধ অথবা কোনো প্রতিষ্ঠানের স্থাপনা বা পরিচালনা করতে পারবেন না। ধারা 10-1। তো ধারা 10-এ বলা হয়েছে কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত এ সকল মাদকদ্রব্য যদি কোনো ব্যক্তি বিক্রি করতে চায়, কোনো ব্যক্তি উৎপাদন করতে চায়, তাহলে কি করতে হবে? মহাপরিচালকের নিকট হতে লাইসেন্স নিতে হবে বা পারমিট নিতে হবে বা পাস নিতে হবে। এই সকল ব্যবসা করার জন্য তার পাস থাকতে হবে, সে পাসের মাধ্যমে এই সকল ব্যবসা করতে পারবে, সে আমদানি করতে পারবে, রপ্তানি করতে পারবে, সে গুদামজাত করতে পারবে, সে সেবন করতে পারবে, প্রক্রিয়াজাত করবে। একজন মানুষ যদি এই মাদকদ্রব্য সেবন করতে চায় বা মাদকদ্রব্য যদি গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তাকেও পাস নিতে হবে, পারমিট নিতে হবে, তার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স বলে সেগুলা কাজকর্ম করতে পারবে। যদি লাইসেন্স না থাকে তাহলে এই ধরনের কোনো কাজই ওই ব্যক্তি করতে পারবেন না। ধারা 10-1। ধারা 10-2 বলা হয়েছে উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য বৈধ কাগজ ও দলিল প্রমাণের ভিত্তিতে সরকারি দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট বস্তু, মাদকদ্রব্য সংশ্লিষ্ট বস্তু
বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, গুদামজাতকরণ, প্রদর্শন, নিলামকরণের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। যেমন ধারা 9-3 বলা হয়েছিল, 3 শর্তে যা কিছুই থাকুক না কেন সরকারি কর্মচারী দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে বৈধ কাগজপত্র ও দালিলিক প্রমাণের ভিত্তিতে যদি এরূপ কোনো কিছু এরূপ মাদকদ্রব্য কোনো সংশ্লিষ্ট বস্তু যদি স্থানান্তর করে, হস্তান্তর করে, নিজের কাছে রাখে, দখলে রাখে, আমদানি করে, ক্রয় করে, বিক্রয় করে, এই সকল ক্ষেত্রে ধারা 9 কোনো কিছুই প্রযোজ্য হবে না। ঠিক সেম অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রেও যদি সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে যদি এরূপ কিছু করেন, সেক্ষেত্রে ধারা 10 বিধান প্রযোজ্য হবে না। ধারা 10। আজকের নতুন পড়া, অ্যালকোহল পান ইত্যাদি ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 11। ধারা 11 প্রশ্ন প্রায় সময় আসে। ধারা 11, অ্যালকোহল পান ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ, অর্থাৎ কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন আর কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না। ধারা 11। ধারা 11-1, পারমিট ব্যতীত, পাস ব্যতীত অথবা লাইসেন্স ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না, কিন্তু চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অর্থাৎ জেলা পর্যায়ে যিনি ডাক্তারদের প্রধান সিভিল সার্জন বা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পানের পারমিট প্রদান করা যাবে না। ধারা 11-1। ধারা 11-1 বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না। অ্যালকোহল পান করা যাবে, কিন্তু চিকিৎসার প্রয়োজনে অ্যালকোহল পান করা যেতে পারে। যদি কোনো মানুষ অসুস্থ হয়, সেক্ষেত্রে যদি তার অ্যালকোহল পান করার প্রয়োজন হয় বা সেবন করার প্রয়োজন হয় বা গ্রহণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি অ্যালকোহল সেবন, গ্রহণ বা পান করতে পারবেন। তবে একজন সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে তিনি পান করতে পারবেন। এক্ষেত্রে একজন মুসলমানকে পান করার জন্য পারমিট দেওয়া যাবে না, কিন্তু সে যদি অসুস্থ হয়, তার যদি এরূপ মাদক দ্রব্য যদি সেবন করার প্রয়োজন হয় বা মাদক সেবন করার বা গ্রহণ করার যদি প্রয়োজন হয়, তাহলে চিকিৎসার ক্ষেত্রে ওই মুসলমান গ্রহণ করতে পারবেন। এরূপ মাদক দ্রব্য তিনি নিজের চিকিৎসার জন্য গ্রহণ করতে পারবেন। কোন ক্ষেত্রে? যদি একজন সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক কোনো লিখিত কোনো ব্যবস্থাপত্র দেন, সেই লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে তিনি অ্যালকোহল পান করতে পারবেন। ধারা 11-1। ধারা 11-1। ধারা 11-2, মুচি মেথরডোম চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক তারি বা পশুই পান এবং পার্বত্য জেলাসমূহের প্রচলিত এবং প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে কোনো বিধি প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা মেথরডোম এরা যদি এই সকল মাদকদ্রব্য, এখানে বলা হয়েছে তারি ও পচুই পান, পচুই, এই সকল তারি ও পচুই পানের ক্ষেত্রে কোনো বিধি প্রযোজ্য হবে না। ধারা 11-2। এছাড়া পার্বত্য অঞ্চল যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন বিভিন্ন উপজাতি গোষ্ঠীর লোকজন, এদের নিজেদের প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রেও কোনো বিধি প্রযোজ্য হবে না। ধারা 11-2। তাহলে ধারা 11-1 বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না বা সেবন করা যাবে না, তবে ডাক্তারের চিকিৎসাপত্রের মাধ্যমে। তবে চিকিৎসার জন্য যদি সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পানের পারমিট প্রদান করা যাবে না। ধারা 11-1। তার মানে যদি কোনো ডাক্তার
যদি কোনো সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের কোনো সহযোগী অধ্যাপক কোনো মুসলমানকে ঔষধ হিসেবে ব্যবহারের জন্য কোনো ব্যবস্থাপত্র প্রদান করেন, তাহলে সেই ব্যবস্থাপত্র সাপেক্ষে একজন মুসলমান একজন মুসলমান সে মাদকদ্রব্য চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন। তবে এখানে মাদকদ্রব্য ওই চিকিৎসাপত্রের মাধ্যমে সর্বোচ্চ একবার এই মাদকদ্রব্য গ্রহণ করা যাবে। এখন দেখা গেল যদি কোনো মুসলমান নেশাগ্রস্ত হয় তাহলে ডাক্তার কর্তৃক বা সিভিল সার্জন কর্তৃক যে চিকিৎসাপত্র দেবে সেই চিকিৎসাপত্রের মাধ্যমে তিনি একাধিকবার সেই মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু সে ব্যবহার করবেন কিভাবে? কারণ সে নেশাগ্রস্ত, সে মাদকাসক্ত, একজন মাদকাসক্ত ব্যক্তি বারবার এগুলো সেবন করবেন বা ব্যবহার করবেন। কিন্তু এখানে বলা হয়েছে চিকিৎসাপত্রের বা ব্যবস্থাপত্রের যে দেবে সেই ব্যবস্থাপত্রের মাধ্যমে সর্বোচ্চ একবার এই মাদকদ্রব্য সেবন করা যাবে বা গ্রহণ করা যাবে, তার অধিক গ্রহণ করা যাবে না। ধারা 11 দিয়ে বলা হয়েছে মুচি মেথডোম এরা বিভিন্ন কাজকর্ম করে। সেই সকল কাজকর্মের ক্ষেত্রে এরা ওই বিভিন্ন ধরনের তাদের প্রস্তুতকৃত তারি বা পচুই পান করে। এই তারি বা পচুই পানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, অর্থাৎ মাদকদ্রব্যের যে আইনটা এই আইনটা ওই তাদের তারি ও পচুই পানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়াও পার্বত্য অঞ্চলে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চলের যে সকল উপজাতি মানুষজন আছে তাদের প্রস্তুতকৃত মদ, তারা নিজেরা যে যে মদ প্রস্তুত করেন সেই প্রস্তুতকৃত মদের ক্ষেত্রে বা মদ পানের করার ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। ধারা 11(2)। ধারা 11(3) উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, ধারা 3-এর লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি ও পারমিটধারী দেশীয় নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবেন। প্রথমেই বলা হয়েছে যে সকল ব্যক্তির লাইসেন্স আছে, পারমিট আছে বা পাস আছে তারা অ্যালকোহল আমদানি করতে পারবেন, রপ্তানি করতে পারবেন, পান করতে পারবেন, গ্রহণ করতে পারবেন বা সেবন করতে পারবেন। সেই ধারা মোতাবেক ধারা 11(3)-এর মোতাবেক লাইসেন্স প্রাপ্ত বারে বসে, অর্থাৎ যে বারের লাইসেন্স আছে সে বারে বসে বিদেশি ও পারমিটধারী দেশীয় নাগরিকগণ বা ব্যক্তিগণ অ্যালকোহল পান করতে পারবেন। ধারা 11(3)-এর তার মানে আপনি যেখানে অ্যালকোহল পান করবেন সেখানে অ্যালকোহল পান করার ক্ষেত্রে আপনি যে জায়গায় পান করবেন সে বারের পাস থাকতে হবে বা লাইসেন্স থাকতে হবে বা পারমিট থাকতে হবে। যে একজন যখন কোনো ব্যক্তি বারের জন্য লাইসেন্স নেবেন, পারমিট নেবেন, পাস নেবেন, সেই বারে বসে অপর কোনো পারমিটধারী ব্যক্তি বা লাইসেন্সধারী ব্যক্তি অথবা পাসধারী ব্যক্তি সেই বারে বসে মদ পান করতে পারবেন বা অ্যালকোহল গ্রহণ করতে পারবেন। ধারা 11(3)-এর 11(3)-এর বলা হয়েছে কূটনৈতিক বিদেশি নাগরিক শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও পানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধারা 11(3)-এর তাহলে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবেন, সেবন করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, আমদানি করতে পারবেন এবং রপ্তানি করতে পারবেন। ধারা 11(3)-এর তাহলে ধারা 11 মোতাবেক কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন আর কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না? ধারা 11(1) অ্যালকোহল পানের ক্ষেত্রে অথবা গ্রহণের ক্ষেত্রে বা সেবনের ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স, পারমিট বা পাস থাকতে হবে। তবে চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন বা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পানের পারমিট প্রদান করা যাবে না। তার মানে একজন মুসলমান অ্যালকোহল পানের পারমিট পাবে না যদি সে অসুস্থ না হয়। যদি সে অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্রের মাধ্যমে তাকে পানের আদেশ প্রদান করা যেতে পারে। তবে ওই লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে সে সর্বোচ্চ একবার
এই মাদকদ্রব্য সেবন বা পান করতে পারবেন। ধারা 11 ক, তার মানে একজন মুসলমানকেও প্রদান করা যেতে পারে। ধারা 11 ধারা 11 ধারা 11 ধারা 11 বলা হয়েছে কোন কোন ব্যক্তিকে মুচি মেথডম এরা যে সকল কাজ করে সেই সকল কাজকর্মের ক্ষেত্রে তাদের নিজেদের প্রস্তুতকৃত তারি বা পচুই পান করেন বা সেবন করেন। এই তারি বা পচুই পানের ক্ষেত্রে অ্যালকোহলের যে লাইসেন্স পারমিট বা পাশের কথা বলা আছে, এই লাইসেন্স পারমিট বা পাস প্রযোজ্য হবে না। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সদস্যগণ আছেন, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, তাদের কাজকর্মের ক্ষেত্রে তারা যে নিজেরা যে মত প্রস্তুত মত যে তারা নিজেরা যে মদ প্রস্তুত করেন বা অ্যালকোহল উৎপাদন করেন বা প্রস্তুত করেন, সেই অ্যালকোহল প্রস্তুত বা পানের ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না। ধারা 11 ধারা 11 কতে বলা হয়েছে একজন মুসলমানকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না, কিন্তু তার চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপকের সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে অ্যালকোহল পান করতে পারবেন। সেক্ষেত্রে তিনি ওই ব্যবস্থাপত্রের মাধ্যমে একবার সর্বোচ্চ একবার এই মাদকদ্রব্য সেবন বা গ্রহণ করতে পারবেন। দিয়ে বলা হয়েছে মুচি মেথডম এই সকল ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তির সদস্যগণ অ্যালকোহল পানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। তিনে বলা হয়েছে 1 ও 2 উপধারায় যা কিছুই থাকুক না কেন, লাইসেন্স প্রাপ্ত বার বসে বিদেশি বা পারমিটধারী লাইসেন্সধারী বা পাসধারী দেশীয় নাগরিকগণ বারে বসে এই মাদকদ্রব্য সেবন বা গ্রহণ করতে পারবেন। ক ধারা 11 ক অর্থাৎ কোন কোন ব্যক্তি করতে পারবেন? পারমিটধারী ব্যক্তি, লাইসেন্সধারী ব্যক্তি বা পাসধারী ব্যক্তি অথবা বিদেশি নাগরিকগণ লাইসেন্স প্রাপ্ত বারে বসে মাদকদ্রব্য গ্রহণ করতে পারবেন। ধারা 11 খতে বলা হয়েছে কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিগণ, কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ অ্যালকোহল আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও পানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। ধারা 11 খ। ধারা 11 কোন কোন বিষয়ে কোন কোন ব্যক্তিদের কথা বলা আছে? বিদেশি নাগরিকগণ, বিদেশি কূটনৈতিকধারী ব্যক্তিগণ, বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ, আর দেশীয় নাগরিকগণ যাদের লাইসেন্স আছে বারে বসে পান করার জন্য বা সেবন করার জন্য বা গ্রহণ করার জন্য, অথবা পারমিট আছে অথবা পাস আছে, এই সকল ব্যক্তিগণ বারে বসে লাইসেন্স প্রাপ্ত বারে বসে এই মাদকদ্রব্য গ্রহণ বা সেবন করতে পারবেন। ধারা 11 ক ও খ। ধারা 12 মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধি নিষেধ। অর্থাৎ মাদকদ্রব্যের ধারা 11 বলা হয়েছিল চিকিৎসক, সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপক মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবেন। এই মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। বিধিনিষেধ কি? কে দিতে পারবেন, কে দিতে পারবেন না। ধারা 12 চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। একজন ব্যবস্থাপত্র দিতে গেলে তাকে কি হতে হবে? অবশ্যই ডাক্তার হতে হবে। ডাক্তার ছাড়া কোনো ওষুধ যেমন কোনো ব্যক্তি লিখতে পারবেন না, ঠিক মাদকদ্রব্যের ক্ষেত্রেও ঠিক চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। এই ব্যবস্থাপত্র দিতে গেলে অবশ্যই তাকে চিকিৎসক হতে হবে এবং তাকে অবশ্যই সিভিল সার্জন এবং সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক হতে হবে। সহযোগী অধ্যাপক ব্যতীত অপর কোনো ব্যক্তি বা অপর কোনো চিকিৎসক এই ব্যবস্থাপত্র দিতে পারবেন না। ধারা 12 ধারা 12 দিয়ে বলা হয়েছে উপধারা 1 অধীন ব্যবস্থাপত্রের মাধ্যমে, উপধারা 1 অধীন ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। ধারা 12 তাহলে ধারা 12 বলা হয়েছে কোন ব্যক্তি চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র হিসেবে মাদকদ্রব্য গ্রহণের অনুমতি দিতে পারেন। ধারা 12 বলা হয়েছে চিকিৎসক ব্যতীত অপর কোনো ব্যক্তি, চিকিৎসক ব্যতীত, এখন চিকিৎসক ব্যতীত যদি কোনো শিক্ষক, চিকিৎসক ব্যতীত যদি কোনো শিক্ষক দেয়, চিকিৎসক ব্যতীত কোনো শিক্ষক যদি বলে যে তুমি মাদকদ্রব্য গ্রহণ করতে পারবে, সে যদি ব্যবস্থাপত্র দেয় সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। অথবা দেখা গেল কোনো কোনো পুলিশ অফিসার দিল,
দেখা গেল কোনো অন্য কোনো সরকারি কর্মচারী দিল, অন্য কোনো সরকারি কর্মচারী দিল, তাহলে তারা এই ব্যবস্থাপত্র দিতে পারবেন না। দিতে পারবেন কে? একমাত্র চিকিৎসক। আবার চিকিৎসকের ভিতরে কে দিতে পারবেন? একজন সিভিল সার্জন অথবা একজন সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক। সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক ধারা 11-1, ধারা 11-1 মোতাবেক একজন সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক এই মাদকদ্রব্য মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবেন। যদি কোনো ব্যক্তির তার চিকিৎসার ক্ষেত্রে মাদকদ্রব্য গ্রহণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার ব্যবস্থাপত্র হিসেবে সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের চিকিৎসক ব্যবস্থাপত্র হিসেবে দিতে পারেন, লিখিত ব্যবস্থাপত্র হিসেবে দিতে পারেন। এছাড়া অপর কোনো ব্যক্তি বা অপর কোনো চিকিৎসক দিতে পারবেন না। ধারা 12-1। ধারা 12 দিয়ে বলা হয়েছে, উপধারা 1-এ উল্লেখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে, অর্থাৎ যে ব্যবস্থাপত্র চিকিৎসক কর্তৃক দেওয়া হয়, সিভিল সার্জন কর্তৃক অথবা সহযোগী অধ্যাপক কর্তৃক দেওয়া হয়, সেই ব্যবস্থাপত্র মোতাবেক একবারের অধিক মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। অর্থাৎ সর্বোচ্চ একবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে এবং সেই মাদকদ্রব্য গ্রহণ, সেবন বা প্রয়োগ করা যাবে। ধারা 12-2। ধারা 13, লাইসেন্স, পারমিট বা পাস ইত্যাদি প্রদান। লাইসেন্স, পারমিট বা পাস ইত্যাদি প্রদান। ধারা 13। ধারা 13 বলা হয়েছে মহাপরিচালক, অর্থাৎ কোন কোন ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারবেন এবং কোন কোন ব্যক্তিকে এই লাইসেন্স, পাস বা পারমিট প্রদান করা যাবে। ধারা 13-1, মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার নির্ধারিত পদ্ধতিতে, ফরমের শর্তে ও ফিস গ্রহণ পূর্বক লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারবেন। ধারা 13-1। ধারা 13-1। এখন বাংলাদেশ পুলিশের যেমন সর্বোচ্চ কর্মকর্তা আছেন আইজিপি মহোদয় স্যার আছেন, ঠিক সেম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা আছেন, সর্বোচ্চ কর্মকর্তা, তিনি হলো মাদকদ্রব্যের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক। এখন এই মহাপরিচালক কি সকল কার্যক্রম করেন না। তার আন্ডারে যে বিভিন্ন অফিসার আছেন, এই বিভিন্ন অফিসারগণ সাধারণত বিভিন্ন কার্যক্রম বা দায়িত্ব পালন করে থাকেন। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির লাইসেন্স প্রয়োজন হয় বা কোনো পারমিট বা পাসের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে মহাপরিচালক বা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি নির্ধারিত ফর্মে ফিস গ্রহণ পূর্বক লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারেন। ধারা 13-1। তাহলে লাইসেন্স, পারমিট বা পাস কে কে প্রদান করতে পারেন? মহাপরিচালক নিজে লাইসেন্স প্রদান করতে পারেন, অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার বা কর্মকর্তা শর্তে, কি কি শর্তে? সেই শর্ত মহাপরিচালক কর্তৃক বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হবে। সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ফরমের শর্তে ও ফিস গ্রহণ পূর্বক অপর কোনো ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যেতে পারে। ধারা 13-1। ধারা 13-2, লাইসেন্স, পারমিট বা পাসের মেয়াদ শর্তে নির্ধারিত মেয়াদ পর্যন্ত বা পাস প্রদানের তারিখ হতে ওই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে। ওই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 13-2, অর্থাৎ যে অর্থ বছরের লাইসেন্স প্রদান করা হবে, সেই অর্থ বছর জুন টু জুন বা জুলাই টু জুলাই, এই একটি বছরের জন্য বা পাস প্রদানের তারিখ হতে ওই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ যে তারিখে লাইসেন্স প্রদান করা হোক না কেন, ওই অর্থ বছর পর্যন্ত ওই লাইসেন্সের কার্যক্রম থাকবে বা মেয়াদ বলবৎ থাকবে। ধারা 13-2। তাহলে লাইসেন্স, পারমিট বা পাস কে কে প্রদান করতে পারেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোন কোন কর্মকর্তা বা কোন কোন ব্যক্তি লাইসেন্স প্রদান, পাস বা পারমিট প্রদান করতে পারেন? কোন ব্যক্তি? ধারা 13 বলা হয়েছে মহাপরিচালক নিজে পারেন, অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা অফিসার নির্ধারিত পদ্ধতিতে ফরমের শর্তে ও ফিস, অবশ্যই ফিস গ্রহণ করতে হবে, অর্থাৎ টাকা গ্রহণ করতে হবে। নির্ধারিত একটা অ্যামাউন্ট গ্রহণ পূর্বক
অপর কোনো ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে পারেন, ধারা 13 আর ধারা 13 দিয়ে বলা হয়েছে এই যে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা হলো, এর মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে, অর্থাৎ যে তারিখেই এই লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা হোক না কেন, ওই অর্থ বছর জুন টু জুন ওই অর্থ বছর যে সময়টা থাকবে সেই সময়টার জন্য এই লাইসেন্স পারমিট বা পাসের মেয়াদ বলবৎ থাকবে, ধারা 13(2)। তবে শর্ত থাকে যে লাইসেন্স পারমিট বা পাস একাধিক ক্রমে 3 বছর যদি নবায়ন করানো হয় তাহলে পুনরায় নবায়নের যোগ্য হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই লাইসেন্স পারমিট বা পাস গ্রহণ করার পর তিনি একটানা 3 বছর মনে করেন 24 সালে কোনো একজন ব্যক্তি লাইসেন্স গ্রহণ করলো, গ্রহণ করার পর সে যদি 25 সাল, 26 সাল এবং 27 সাল এই 3 বছর একটানা যদি লাইসেন্স যদি নবায়ন না করেন তাহলে তার লাইসেন্স পুনরায় নবায়নের জন্য অযোগ্য হবে, অর্থাৎ তিনি পুনরায় লাইসেন্স নবায়ন করতে পারবেন না, ধারা 13(2)। আর যাব সামনে। না স্যার, এই পর্যন্তই থাও। তাহলে ধারা 11-তে বলা হয়েছে অ্যালকোহল পান, ধারা 9-এ বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনের বিধিনিষেধ, ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ, ধারা 11-তে বলা হয়েছে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ, কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন, কোন ব্যক্তি পান করতে পারবেন না। একজন মুসলিম ব্যক্তিকে অ্যালকোহল পানের জন্য লাইসেন্স পাস বা পারমিট প্রদান করা যাবে না। তবে একজন মুসলিম যদি চিকিৎসার ক্ষেত্রে সিভিল সার্জন অথবা সরকারি সহযোগী অধ্যাপকের চিকিৎসা ব্যবস্থাপত্র মোতাবেক তার পানের প্রয়োজন হয় বা সেবন বা গ্রহণের প্রয়োজন হয় তাহলে তিনি সেই চিকিৎসাপত্র মোতাবেক একবার, সর্বোচ্চ একবার গ্রহণ করতে পারবেন, ধারা 13 ধারা 12(2)। আর ধারা 11 দিয়ে বলা হয়েছে মুচি মেথডডম, এই সকল ব্যক্তি তারা নিজেরা যে তারি বা পচুই তৈরি করেন বা উৎপন্ন করেন বা উৎপাদন করেন, এই তারি পচুই পানের ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পার্বত্য জেলাসমূহে যারা বসবাস করেন তাদের প্রস্তুতকৃত যে মদ থাকবে, তাদের প্রস্তুতকৃত মদ বা অ্যালকোহল যাই কিছু থাকুক না কেন, তাদের প্রস্তুতকৃত মদ পানের ক্ষেত্রেও এই বিধির প্রযোজ্য হবে না, ধারা 11(2)। ধারা 11(3)-এ বলা হয়েছে উপধারা 1-এর যা কিছুই থাকুক না কেন, ধারা 3-এর ধারা 11(3)-এর লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি নাগরিকগণ, অর্থাৎ যে বারের লাইসেন্স পারমিট বা পাস আছে সেই বারে বসে বিদেশি নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবেন বা সেবন করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। এছাড়া দেশীয় নাগরিকগণও এই অ্যালকোহল পান বা সেবন করতে পারবেন, কিন্তু তাদের অবশ্যই লাইসেন্স পারমিট এবং পাস থাকতে হবে, ধারা 11(3)-এর আর 11(3)-এর বলা হয়েছে বিদেশি কূটনৈতিক বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিগণ বা নাগরিকগণ এই মদ পানের ক্ষেত্রে, আমদানি ক্ষেত্রে, রপ্তানি ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে, সেবনের ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না, ধারা 11(3)-এর। ধারা 12 ধারা 12-তে বলা হয়েছে মাদকদ্রব্যের ব্যবস্থা সম্পর্কে বিধিনিষেধ, অর্থাৎ মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র কে দিতে পারবেন আর কে দিতে পারবেন না। চিকিৎসক ব্যতীত অপর কোনো ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি ডাক্তার নয় বা ডাক্তার না, সেই ডাক্তার ব্যতীত অপর কোনো ব্যক্তি মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবেন না, ধারা 12(1)। ধারা 12 দিয়ে বলা হয়েছে যদি মাদকদ্রব্য ব্যবস্থাপত্র দেওয়া হয় তাহলে সেই ব্যবস্থাপত্র মোতাবেক সর্বোচ্চ একবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে, তার বেশি ক্রয় করা যাবে না। ধারা 13 লাইসেন্স পারমিট বা পাস সম্পর্কে বিধিনিষেধ, পাস সম্পর্কে বিধি ইত্যাদি প্রদান, লাইসেন্স পারমিট বা পাস ইত্যাদি প্রদান। ধারা 13-তে কোন কোন ব্যক্তি লাইসেন্স পারমিট বা মাদকদ্রব্যের পাস প্রদান করতে পারবেন, মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা নির্ধারিত ফরমে শর্তে ও ফিস গ্রহণপূর্বক অপর কোনো ব্যক্তিকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করতে পারবেন, ধারা 13(1). ধারা 13 দিয়ে বলা হয়েছে এর মেয়াদ কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। আপনি যে তারিখে লাইসেন্স গ্রহণ করুন না কেন বা লাইসেন্স
পারমিট বা পাস গ্রহণ করুন না কেন সেই অর্থ বছর পর্যন্ত এই লাইসেন্সের মেয়াদ বলবৎ থাকবে, ধারা 13-2। তবে এখানে শর্ত আছে যে যদি কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাসের মেয়াদ একটানা 3 বছর যদি নবায়ন না করেন, তাহলে তার লাইসেন্সের পুনরায় নবায়নযোগ্য হবে না, ধারা 13। তাহলে ধারা 1 থেকে ধারা 13 পর্যন্ত কোনো ধারায় কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? বুঝতে কোথাও কোনো সমস্যা হয়? স্যার ধারা 11(3) খ একটু বলে দেন স্যার, একটু বাংলা ধারা করে। 11(3) বলছে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ, বিদেশি বিভিন্ন নাগরিক আসে না, কূটনৈতিক পাসপোর্টধারী, বিভিন্ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে দেখা যায় যে ওই দেশের সরকার বিভিন্ন কাজে এই দেশে পাঠায়। দেখা গেল আমেরিকা থেকে কোনো ব্যক্তি আসলো কূটনৈতিক কোনো কাজের জন্য এই দেশের সরকারের সাথে বিভিন্ন সাক্ষাতের জন্য বা বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য, বা দেশের রাজনৈতিক বিষয় আলোচনা করার জন্য, এক দেশের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক করার জন্য, বা ব্যবসা বাণিজ্য করার জন্য, বা যে কোনো উন্নয়নশীল কাজের জন্য যদি অপর কোনো দেশের কোনো কূটনৈতিক ব্যক্তি বা কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বাংলাদেশে আগমন করে, তাহলে সেই ব্যক্তি যদি কোনো প্রকার গোল আমদানি রপ্তানি ক্রয় বা বিক্রয় বা সেবন করতে চায়, সেবন বা গ্রহণ বা শরীরে প্রয়োগ করতে চায়, সেক্ষেত্রে অত্র আইনের যে বিধি আছে এই বিধির কোনো কিছুই প্রযোজ্য হবে না, ধারা 11(3) খ। বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? মানে যারা এটা ক্রয় বিক্রয় করতে পারবে তাই তো স্যার, বিদেশি হ্যাঁ, যারা আছে, ক্রয় বিক্রয় করতে পারবে। কূটনীতিক এই যারা আছে। দেশের সাথে যদি কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তি আসেন, কূটনৈতিক পাসপোর্টধারী দেখা গেল ব্যবসা বাণিজ্যের বিষয়ে কথা বলতে আসে, দেশের উন্নয়নের বিভিন্ন বিষয়ে কথা বলতে আসে, মানে দেখা গেল দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের জন্য তারা আসেন। যারা আসেন এই সকল কূটনৈতিক পাসপোর্টধারী যারা ব্যক্তি আসেন, তাদের ক্ষেত্রে এই অ্যালকোহল পান আমদানি রপ্তানি এই সকল কোনো কার্যক্রমের ক্ষেত্রেই অত্র আইনের যে বিধিনিষেধ আছে কোনো কিছুই প্রযোজ্য হবে না, ধারা 11(3) খ। আর কতে যে বিষয়টা বলা হয়েছে, বিদেশি যে কোনো নাগরিক অ্যালকোহল পান করতে পারবেন, কারণ বিদেশি অ্যালকোহল পানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। এমনও কিছু দেশ আছে যেখানে অ্যালকোহল পান তারা সবসময় সর্বক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে? ঠিক সেম বিদেশি কোনো নাগরিক যদি বাংলাদেশে যদি আসে, সেক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত বারে বসে, অর্থাৎ যে বারের লাইসেন্স আছে এমন কোন লাইসেন্স প্রাপ্ত বারে বসে মাদকদ্রব্য সেবন, গ্রহণ বা প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে? ওই বিদেশি নাগরিকের ক্ষেত্রে তখন কোনো বিধিনিষেধ নাই, কিন্তু দেশীয় কোনো নাগরিক যদি আবার সেই অ্যালকোহল পান করতে চায়, তাহলে তাকে অবশ্যই লাইসেন্স, পারমিট বা পাস থাকতে হবে, ধারা 11(3) ক। এমসিকিউ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 21 নম্বর এমসিকিউ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ কত ধারা? ধারা 9, ধারা 10, ধারা 11, ধারা 12? ধারা 11। ধারা 9 বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, আমদানি রপ্তানি ইত্যাদি করা যাবে না। ধারা 10 বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। ধারা 10 বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। আর ধারা 11-তে বলা হয়েছে অ্যালকোহল পান, গ্রহণ বা সেবন সম্পর্কে বিধিনিষেধ, ধারা 11। 22 নম্বর এমসিকিউ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুসলমানকে অ্যালকোহল পান করতে কার ব্যবস্থাপত্র লাগবে? সিভিল সার্জনের, সরকারি সহযোগী অধ্যাপকের,
একটিও নয়, ক ও খ। ক খ ক ও খ। খ। অর্থাৎ দুজন ব্যক্তি চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র দিতে পারবেন। 23 নম্বর এমসিকিউ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল পানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ প্রযোজ্য হবে না, নিম্নের কোনটি সঠিক? ক মসি, খ মেথর, গ ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঘ সবগুলো। সবগুলো স্যার, সবগুলো, সবগুলোই সবগুলো তো। ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই অ্যালকোহল পানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ প্রযোজ্য হবে না। 24, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিকিৎসক কর্তৃক ব্যবস্থাপত্র ব্যবহার করে কয়বার মাদকদ্রব্য ক্রয় করা যাবে? 2 বার, 1 বার, 3 বার, 4 বার? একবার। একবার, একবারের অধিক ক্রয় করা যাবে না। 25 নম্বর এমসিকিউ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিম্নের কোন ব্যক্তি লাইসেন্স বা পারমিট প্রাপ্তির যোগ্য হবেন না? এটা এখনো পড়া হয় নাই। এটা 14 নম্বর ধারা, ধারা 14। তাহলে মোটামুটি আমাদের ধারা 1 থেকে ধারা পর্যন্ত ইনশাল্লাহ শেষ, ধারা 13 পর্যন্ত ইনশাল্লাহ শেষ। এরপরে মনে হয় 18-20টা ধারা আছে, আমরা ইনশাল্লাহ অচিরেই শেষ করে দেবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। সবাই একটু নিয়মিত পড়ার চেষ্টা করবেন, আমি বারবার বলছি একটু লেখারও চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। কারো কোনো বিষয়ে কি প্রশ্ন আছে? আর মাদকদ্রব্য আইনের ওই শীটটা আমার লাগবে আর কি স্যার, একটু অফিসে যে যদি দেন দেন, না হলে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি প্রিন্ট করে নিতাম। আচ্ছা ঠিক আছে, শিট দিয়ে দেবো না, শিট শিমুলের কাছে আছে। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ রাত্রে। ফৌজদারি কার্যবিধি আইনের সর্বোচ্চ ধারা 154, 154 নিয়ে আজকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা হবে। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।